জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। বর্ণিল আতশবাজির মাধ্যমে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। সরাসরি যাচ্ছি সেখানে।
পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে কক্সবাজার, কুয়াকাটা ও চট্টগ্রামের পার্কি সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে দেশের দূর দূরান্ত থেকে এসেছেন পর্যটকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মনোতোষ বেদজ্ঞ ও কুয়াকাটায় আছেন জসিম পারভেজ এবং পার্কি সৈকত থেকে যোগ দেবেন শোয়েব রহমান। আমরা প্রথমেই যাচ্ছি কুয়াকাটায়। জসিম, পর্যটকদের ভিড় কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। চলেছে বছরের শেষ সূর্য এবং এই মুহূর্তটিকে উপভোগ করার জন্য আমরা দেখছি যে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন এবং তাদের অনেকেই শেষ মুহূর্তটি আসলে বছরের শেষ সূর্যাস্তের যে দৃশ্য সেটি দেখার জন্য অনেকে এখানে সমবেত হয়েছেন এবং তারা এই দৃশ্যটি আসলে উপভোগ করছেন। আমরা দেখছি যে সৈকত জুড়েই অনেক মানুষের উপস্থিতি আছে। এখানে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা যেমন আছেন, স্থানীয় লোকজনও এখানে সমবেত হয়েছেন এই শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য। এবং আমরা দেখছি যে অনেকে এই সূর্যাস্তের যে দৃশ্য এটি নিজেদের ক্যামেরায় কিংবা মুঠোফোনেও ধারণ করে রাখছেন এবং অনেকে সেলফি তুলছেন, প্রিয় মুহূর্তগুলোকে আসলে বন্দি করে রাখছেন নিজেদের মতো করে। এবং এভাবেই আসলে পুরো সৈকত জুড়েই যে পরিস্থিতি, প্রচুর পর্যটক আছেন, তারা নিজেদের মতো করে ছবি তুলছেন এবং এখানে ঘুরে বেড়াচ্ছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বছরের শেষ সময় এবং নতুন বছরের যে সূচনা লগ্ন সেই মুহূর্তটিকে তারা আসলে বেশ উপভোগ করছেন এবং কক্সবাজারের মতো একটি জায়গায় বছরের যে শেষ সূর্যাস্তটি তারা দেখার সুযোগ পাচ্ছেন, এটি তাদের বাড়তি একটি আনন্দ এবং উৎসবের একটি উপলক্ষ আসলে এনে দিয়েছে। না, আমরা দেখছি যে এই শেষ সময়টিকে কেন্দ্র করে প্রচুর পর্যটকের সমাগম এখানে হয়েছে এবং হোটেল মালিকরা যেটি বলছেন যে এখানে 70 থেকে 80% বিশেষ করে মাঝারি মানের যে হোটেলগুলো সেগুলো বুকিং রয়েছে। এর বাইরে তারকা মানের হোটেলগুলোতে কিন্তু শতভাগ কক্ষই বুকিং রয়েছে। সব মিলিয়ে এখানকার হোটেলগুলো আসলে পর্যটকে ভরপুর বলা যায়। এবং এখানকার সৈকত কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু এখানকার যে ব্যাপক পর্যটক উপস্থিতি এটির কারণে জমজমাট রয়েছে। এখানে কক্সবাজার সৈকত ছাড়াও অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যে ইনানি, হিমছড়ি, দরিয়ানগর এইসব পর্যটন স্পট রয়েছে, এইসব পর্যটন স্পটে লোকজনের বিচরণ বেড়েছে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঙা রয়েছে। এর বাইরে সেন্ট মার্টিন দ্বীপেও প্রচুর পর্যটক এই সময়টিতে যাচ্ছেন এবং প্রতিদিন 5টি করে জাহাজ এই সময়টাতে সেন্ট মার্টিন যাচ্ছে কক্সবাজার শহর থেকে এবং 2000 করে পর্যটক সেখানে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। এর বাইরে কক্সবাজারের যে দ্বীপ উপজেলা মহেশখালী সেখানেও পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং সব মিলিয়ে আসলে গত বছরের যে পর্যটন মৌসুমের কথা যদি বলি, গত বছর কিন্তু 3 থেকে 3.5 মাস মতো সময় অত্যন্ত খারাপ দিয়েছে পর্যটন ব্যবসায়ীদের, সেটি তারা ক্রমে কাটিয়ে উঠতে শুরু করেছেন এবং গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে পর্যটকদের কক্সবাজার
মুখো হওয়ার প্রবণতা শুরু হয়েছে এবং আমরা দেখছি যে এই সময়টা থেকে প্রচুর পর্যটক কক্সবাজারে ভ্রমণে আসছেন প্রতিদিন এবং প্রতি ছুটির দিনে এই পর্যটকের যে ভিড় সেটি বাড়ছে এবং বিশেষ যে উৎসবের উপলক্ষ সেই দিনগুলোতে আসলে পর্যটকদের উপস্থিতিটা বাড়ছে এবং এই যে 31st নাইটকে ঘিরে এখানে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে 3:30 বিকেল 3টা থেকে 3:30 নাগাদ র্যাবের পক্ষ থেকে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং আলাদা একটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর বাইরে জেলা পুলিশও তৎপর রয়েছে। এখানে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে নজরদারি রাখা হয়েছে, বাড়তি টহল নিশ্চিত করা হয়েছে এবং 4টি ভ্রাম্যমাণ টিম তারা প্রস্তুত রেখেছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই তারা যাতে ছুটে যেতে পারেন সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং সব মিলে এখানে জেলা প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই ধরনের একটি উপলক্ষ যখন আসে, বিশেষ করে কোনো উৎসব কিংবা এই ধরনের ছুটির দিন যখন আসে কিংবা এখানে বছরের শেষ দিন অথবা বছরের শুরুর দিন এই ধরনের উপলক্ষ যখন আসে তখন আসলে পর্যটকদের ঢল কক্সবাজারে নামে এবং সেটি মাথায় রেখেই তাদের পক্ষ থেকে হোটেল মালিকদেরকেও আলাদাভাবে আলাদা একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা অনুসারে রেস্তোরাঁগুলিতে কিন্তু তাদের কার্যক্রম শুরু করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে, তাদের ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে না এবং এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও এখানে সক্রিয় রয়েছে। সব মিলিয়ে বর্তমানে যে পরিস্থিতি, পর্যটকের যে সমাগম, এটির কারণে ব্যবসায়ীদের মাঝেও কিন্তু একটা সন্তোষ কাজ করছে এবং তারা আশা করছেন যে এই নতুন আজকে যে সূর্যাস্তের মধ্য দিয়ে 2024 সালের যে বিদায় লগ্ন এসেছে, এই বিদায়ের মধ্য দিয়ে নতুন বছরে নতুন আশার আলো তারা দেখছেন। পর্যটন মৌসুমে বছরের শেষ মুহূর্তে এসে পর্যটন মৌসুমে যে পর্যটন খাতে যে বাণিজ্যটি শুরু হয়েছে, ব্যবসা ভালো যাচ্ছে, এই প্রবণতাটা নতুন বছরেও থাকবে। বিশেষ করে আগামী মার্চ পর্যন্ত তাদের ব্যবসায়িক সময়টা ভালো কাটবে সেই আশায় কিন্তু এখানকার ব্যবসায়ীরা করছেন এবং তারা সেই আশাটি নিয়েই কিন্তু ইতিমধ্যে এখানে প্রচুর অর্থ তারা বিনিয়োগ করেছিলেন এবং সেই বিনিয়োগটি তারা তুলে নিতে পারছেন, সেই কথাটি আমাদের আসলে তারা জানাচ্ছিলেন। এবং আজকে এই মুহূর্তের কথা যদি বলি, এখানে পর্যটন শহর জুড়েই পর্যটকদের যেমন উপস্থিতি আছে, তেমনি সৈকতেও কিন্তু আমরা দেখছি যে প্রচুর পর্যটক এখানে বছরের শেষ সূর্যাস্তের শেষ সময়টি, এই গোধূলি বেলাটি তারা যে অত্যন্ত উপভোগ করছেন। পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, প্রিয়জনদের নিয়ে এসেছেন অনেকে। তারা এখানে সমুদ্র তীরে দাঁড়িয়ে, সমুদ্রের বালিয়াড়িতে দাঁড়িয়ে তারা সময়টি উপভোগ করছেন এবং তারা যেটি বলছেন যে এই সময়টা তাদের যে এখানে কাটানোর সুযোগ তাদের তৈরি হয়েছে সেটি তাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয় এবং এই সময়টি তারা তাদের যে স্মৃতি হিসেবে তারা ধরে রাখবেন সেটি অনেকে এখানে বলছিলেন। এবং আমরা পর্যটকদের মাঝেও এখানে যারা এসেছেন অনেকে দেখেছে যে হাত নাড়িয়ে শেষ সূর্যাস্তটিকে বিদায় জানাচ্ছেন এবং তাদের মাঝে বাড়তি একটা উচ্ছ্বাস, বাড়তি একটা আনন্দ কিন্তু কাজ করছে এবং শেষ মুহূর্তটি অনেকে দেখছে যে অনেকে এখনো এই যে সমুদ্রের শান্ত জল, শীতলতা রয়েছে সাগরের জলে এবং এই সময়টাতেও অনেকে সমুদ্র স্নান করছেন এবং শেষ মুহূর্তেও কিন্তু কেউ কেউ সমুদ্র স্নানে রয়েছেন। আমরা এখানে সৈকতের 3 কিলোমিটার এলাকা জুড়ে যেটি দেখছি যে প্রচুর পর্যটকের উপস্থিতি রয়েছে এবং তারা বছরের শেষ সূর্যাস্তটি এখানে দাঁড়িয়ে থেকে পরিবারের সদস্যদের নিয়ে, প্রিয়জনদের নিয়ে তারা এই সময়টি তারা উপভোগ করছেন এবং তাদের যে পুরনো বছরের গ্লানি, হতাশা কিংবা না পাওয়ার যে বেদনা, আক্ষেপ, সেই আক্ষেপটি কাটিয়ে, বেদনাগুলো কাটিয়ে তারা নতুন বছরে নতুন স্বপ্ন আসলে তারা দেখছেন এবং নতুন বছরে আগামীর যে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, নতুন যে বাংলাদেশের একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে সরকার পতনের আন্দোলনের মধ্য দিয়ে, বাংলাদেশের নতুন যে একটি যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাটি যাতে ভবিষ্যতে আরো সুন্দর হয় এবং আরো মসৃণ হয় এই এগিয়ে যাওয়ার পথ এবং বাংলাদেশ যেন আরো উন্নতির শিখরে দিন দিন আরোহণ করতে পারে এবং বাংলাদেশের মানুষ যেন শান্তিতে, সমৃদ্ধিতে,
পরস্পরের সাথে সহানুভূতি নিয়ে বসবাস করতে পারে, সেই প্রত্যাশাটির কথা তারা জানিয়েছেন। এবং এই যে বাংলাদেশের একটি সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা সব ধর্মের বর্ণের মানুষের মাঝে যে অপূর্ব একটি মেলবন্ধন রয়েছে, সেই মেলবন্ধনটি তারা কিন্তু যুগ যুগ ধরে ধরে যে প্রেক্ষাপটটি দেখে আসছেন, সব সম্প্রদায়ের মানুষের মাঝে যে বিরাজমান সৌহার্দ্য সম্প্রীতি, সেটিও যেন নতুন বছরে অব্যাহত থাকে, সেটির তারা সেটিও আসলে প্রত্যাশা করেছেন। এবং সব মিলে এই যে পর্যটন খাতে একটি সুদিন ফিরে এসেছে গত বছরের অর্থাৎ বিদায়ী বছরের শেষ ভাগ থেকে, বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে, সেটি যেন নতুন বছরে অব্যাহত থাকে, সেই প্রত্যাশাই আসলে ব্যবসায়ীরা করছেন। এবং তাদের যে আশা, তারা যে আশাটি নিয়ে বিনিয়োগগুলো করেছিলেন, হোটেল, রেস্তোরাঁ কিংবা এখানকার যে সৈকত কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান, কিংবা এখানে যে হোটেল রেস্তোরাঁর বাইরে যে শুটকির দোকান থেকে শুরু করে আচারের দোকান, বা এখানকার স্থানীয় যে পর্যটন পণ্যগুলো রয়েছে, সেসব পণ্যের যে প্রতিষ্ঠান, সবাই কিন্তু একটা নতুন বিনিয়োগ নিয়ে, এই পর্যটন মৌসুমকে কেন্দ্র করে নতুন বিনিয়োগ নিয়ে দাঁড়িয়েছিলেন। এবং সেই বিনিয়োগটি তারা কিন্তু ইতিমধ্যে অনেকে উঠিয়ে নিতে পেরেছেন, এবং নতুন করে তারা যে তাদের ব্যবসাকে সমৃদ্ধ করা, সেই আশাটি তারা করছেন। এবং এই আশার মধ্য দিয়ে নতুন একটি বছর সমাগত হয়েছে। এবং বিদায়ী যে বছর, সেটি যে পুরনো হতাশা কিংবা গ্লানির কথা যদি বলি, সেই গ্লানি হতাশা কাটিয়ে উঠে এখানে যে নতুন বছরের যে সমৃদ্ধ যাত্রা, সেটি এখানকার যারা ভ্রমণে এসেছেন তারা সেই প্রত্যাশার কথাই বলছিলেন। এখানে বছরের শেষ সূর্যাস্ত দেখতে কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। সরাসরি সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। দেখছেন এখন চারদিক। বাংলাদেশের পক্ষ থেকে আমিও আছি, দেখা হবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ সেই বাংলাদেশের মধ্যে কোনো রাষ্ট্রের জয়গানি চলবে না। এই বাংলাদেশের মধ্যে কোনো শহীদ, কোনো আহতের একটি বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যোদ্ধারা একত্রিত হয়েছে, অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে, যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে। তারা এখনো সচিবালয়, ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন, তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে, আমাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলার মাটিতে। খুনি হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা? আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে আপনারা শপথ করে যান, এই শহীদ মিনার দেখে যাও, এই বাঘের বাচ্চারা বাংলাদেশে কোন খুনি হাসিনার বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না।
এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের জয় হবে। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে, তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থানে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই। আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে ইনশাআল্লাহ এই বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, আগামী ২৩ বছরে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জয় হোক, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, ফরিদপুর থেকে একটি বিশাল মিছিল এসেছে। আজকে এই সমাবেশে যে ১৫৮ জন সমন্বয়কের নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম, সবাই উপস্থিত হয়েছে। আমরা একটি করতালি দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীরা আজকে যোগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিপ্লবীদের জন্য একটা করতালি হবে। সকল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিপ্লবী ভাইয়েরা বোনেরা এসেছেন। সবাইকে কি আবারও একটি করতালির মাধ্যমে সংবর্ধনা জানাই। বন্ধুগণ, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যারা যেভাবে বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে বিপ্লবী অভিনন্দন। সবাইকে শেষ মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। যারা স্টেজে পিছনে আছেন সবাই বসে যাবেন। সবাই এই মুহূর্তে আমাদের কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে কি দরকার? শুনতে পাই না। এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। হাতের দিকে শোনান হবে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। 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 এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাইয়ের প্রেরণা, জুলাইয়ের প্রেরণা। সংগ্রামী সহযোদ্ধারা, আজকের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, এই বাংলাদেশের সূর্য সন্তান, যাদের হাত ধরে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই বিপ্লবীকে এই মুহূর্তে বক্তব্যের জন্য আমাদের আছি। বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্ত। দিল্লি না ঢাকা, ঢাকা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম। গোলামি না আজাদি, গোলামি না কমিশন 15 তারিখের মধ্যে দিতে হবে, জানুয়ারি, এটা বলিস। দুই হাত তুলে বলতে হবে গোলামি না আজাদি। হাত তুলে বলতে হবে গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা কি চাই? আমরা কি চাই?
শহীদ এবং আহতদের জন্য সরকার মেগা বাজেট প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমরা 3 আগস্ট এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম। আপনি বক্তব্য দেন। আমরা সবাইকে অনুরোধ করছি, রাস্তাদের পিছনে যে আমরা অনুরোধ করছি সবাই আপনারা বসে পড়ুন। শেষ পর্যায়ে এসে শৃঙ্খলা বিনষ্ট করা যাবে না। সবাইকে আমরা অনুরোধ করছি, শৃঙ্খলা ফিরে না আসলে আমরা আমাদের প্রোগ্রাম রান করাবো না। দাঁড়াও, এখানে দাঁড়াও, সবাইকে শান্ত থাকতে বলে বক্তব্য দেন। প্লিজ আমরা শৃঙ্খলা বজায় রাখি। আপনারা জানেন আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানকে অনেকে মেনে নিতে পারে না। সেজন্য সচিবালয়ে, পুলিশে, বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা আপনাদেরকে বলতে চাই, অতীত ছিল সতীদাহ প্রথা, এখন আমরা দেখছি নদীদাহ প্রথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি, এই খুলনাসিনা দেশে পুনর্বাসন হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 16 বছর এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা প্রত্যেকটি রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে, আলেম ওলামা রয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সরকারকে বলতে চাই, আজকে 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে না। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যেখানে এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে। দ্রব্যমূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি আক্রমণ করা হয়, এই সরকারকে তার দায়ভার নিতে হবে। ঠিক। আজকে এতদিন হয়ে গিয়েছে, আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড, এই পিলখানা হত্যাকাণ্ড দেশপ্রেমী অফিসারদেরকে একজন করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা সবটা ঘটনাকে ভুলে যাই নাই। আমরা দেখেছি সব রাতের অন্ধকারে
লাইট টিভিয়ে আলেমুল আমাদেরকে মেরে ফেলা হয়েছে। আলেমুল আমাদের বিচার নিশ্চিত, আলেমুল আমাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম করেছে সেগুলোর বিচার করতে হবে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবাদী রাজনৈতিক শক্তি আছে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই জেলায় জেলায় সমাবেশ 15ই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। জেলায় জেলায় আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15ই জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই, সবাই হাত তুলে শপথ করতে চাই। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে 15ই জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে। সবাইকে শৃঙ্খলা মেনটেন করতে বলো, সবাইকে শৃঙ্খলা মেনটেন করতে বলো। বিপ্লবী ভাইরা পলাশী রোড এবং শাহবাগ রোড দিয়ে যারা আমাদের বিপ্লবে এসেছিলেন, সাংবাদিক ভাইদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আহত ভাইরা ব্যথা পাবে, আপনারা যারা কেউ এই মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সকলকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর জানান, মার্চ ফর ইউনিটির কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে 25টি বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে ঢাকা খুলনা সড়কে তাদের গাড়ি বহরে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করা হয়। শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত হয় অন্তত 20 জন। সংঘর্ষের কারণে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে মহাসড়ক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। 15 বছর পর রাজধানীতে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করল ইসলামী ছাত্র শিবির। সকাল 9টায় আওয়ামী লীগ সরকারের আমলে নিহত শিবির কর্মীর পিতা সম্মেলন উদ্বোধন করেন। দীর্ঘদিন গুম থেকে ফিরে আসা নেতাকর্মীরাও তাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া 500 নেতাকর্মীর 6 জন এখনও ফিরে আসেনি বলে জানান বক্তারা। বলেন, বিগত সময়ে সর্বোচ্চ নির্যাতনের শিকার হবার পরও একটুও দমে যায়নি শিবির, বরং 24-এর গণঅভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হওয়ার পরও ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাজপথে। সম্মেলনে অংশ নেয় 6500 সদস্যের সামনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম
বলেন ২৪-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসন সহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে গ্রেফতারের আহ্বান জানান তিনি। কিছু কুচক্রী মহল এখনো চাঁদাবাজি লুটতরাজ চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষদেরকে ভোগান্তির মধ্যে ফেলেছে। আজকের এই সম্মেলন থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেভাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা। রাজধানীবাসীকে আতশবাজি পটকা না ফাটানোর অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, আগামী বছর থেকে রাজধানীতে নির্দিষ্ট স্থানেই হবে নতুন বছরের আতশবাজি উদযাপন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, এবছর অভিযানে ১৭২ কেজি আতশবাজির উপকরণ ও পটকা জব্দ করা হয়েছে। সারা শহরে নয়, আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। গত এক সপ্তাহ যাবত আমরা আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়, এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট ১৭২ কেজি উদ্ধার করি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। বেলা 11:30টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রণয় কুমার ভার্মা। এ সময় দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডক্টর ইউনূস। ভারতীয় হাইকমিশনে শোক বইয়ে শোক বার্তাও লেখেন তিনি। পরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কিছু সময় কথা বলেন ডক্টর ইউনূস। তার দীর্ঘদিনের বন্ধুর স্মৃতিচারণ করে বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক জায়ান্টে পরিণত করতে মনমোহন সিং বড় ভূমিকা পালন করে আসছিলেন। ভারতের হুঙ্কারের উত্তর দিতে প্রস্তুত বাংলাদেশ, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে পিছপা হবে না বিজিবি। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে এ কথা বলেন তিনি। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। হবিগঞ্জে কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 2 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 9টার দিকে বাহুবল উপজেলার ডুবাও এলাকার নির্মাণাধীন একটি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত অন্তত 4 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে পাঠায়। পরে সেখানে আরও 2 জন মারা যান। পুলিশ জানায়, কারখানাটির গ্যাস লাইনের প্রেসার বেড়ে যাওয়ায় মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে হতাহতের ঘটনা ঘটে। নিহত 4 জনের মধ্যে 3 জনই শ্রমিক। চরম বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভুগছে সিরিয়া। গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় দীর্ঘকাল ধরে টানা সংকটে ভেঙে পড়েছে বিদ্যুৎ অবকাঠামো এবং ঘাটতি দেখা দিয়েছে এনার্জি সেক্টরে। জ্বালানি সংকটে দেশটির বিদ্যুৎ উৎপাদন কমেছে 2000 মেগাওয়াটের বেশি। অন্তত 13টি শহর ব্ল্যাকআউটের কবলে পড়েছে, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতি ও শিল্প খাতে। বাসিন্দা জেনারেটর ও ব্যাটারি দিয়ে তাদের দৈনন্দিন কাজ করছেন। যুদ্ধের ধ্বংস হওয়ার ফলে পাওয়ার গ্রিডগুলো মেরামত করা হয়নি। বিদ্যুতের জন্য বাসিন্দাদের প্রতি মাসে পরিশোধ করতে হচ্ছে $600। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.athon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।